কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকার কৃষি 24-এ স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল সিদ্দিকী। দর্শক, এবারের ঈদ আয়োজনে আমরা বাংলাদেশের কয়েকজন কৃষি উদ্যোক্তার সাথে কথা বলার আয়োজন করেছি, যাদের অনেকেই বাংলাদেশের কৃষিতে যথেষ্ট অবদান রেখেছেন। আমরা আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি, উনি খালেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা জনাব নাজমুল হাসান খালেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো বুয়েট থেকে পড়ালেখা করেছেন, করে লিবিয়ায় চলে গেলেন, সেখানে গিয়ে বিজনেস শুরু করলেন। আমরা গল্পটা একটু শুনতে চাই। তো দেশে টুকটাক কাজ করতাম, ইলেকট্রিক্যাল কাজ করতাম, এগুলো খুব একটা সুবিধা হয় নাই আর কি। তারপরে ওখানে যখন চান্স পাইছে আমাদেরকে, আমরা যাই নাই, আমাদেরকে নিতে আসছিল। কারণ এখানে আমরা কিছু প্রজেক্ট করছিলাম, যেটা যুগোস্লাভিয়ার ইতে মেশিনারিগুলো আসছিল। তখন এটা করতে গিয়ে তাদের সাথে পরিচয় হয়, তাদের প্রজেক্ট আছে ওখানে লিবিয়াতে। তারা ওখান থেকে আমাদের নামে ই করছে, রিপোর্ট করছে, ওদেরকে খুঁজে দেখো আনো। পরে এখানে আসছিলো, এসে আমাদেরকে নিয়ে গেছে। আমরা ওখানে কন্ডিশন দিলাম যে আমাদের পকেটে কিন্তু $1 নাই, আমাকে ফুল ফাইন্যান্স করতে হবে যা লাগে। তাহলে হ্যাঁ, অসুবিধা নাই, যা লাগে সব করবে, দিবে, সব বলছে। এইভাবে গেছি আর কি আমরা। যে লিবিয়ার মতো জায়গায় বাংলাদেশ থেকে গিয়ে বিজনেস শুরু করলেন, অনেক তো চ্যালেঞ্জ থাকার কথা ছিল। একটু কঠিন। লিবিয়া হলো খুব মোস্ট ডিফিকাল্ট কান্ট্রি, এবং লোকও তখন, এখন একটু লিবারেল হয়েছে, আগে কোনো লিবারেল ছিল না, খুব কঠিন অবস্থা। এর মধ্যে থেকে থাকছি আমরা, এবং খুব ভালো অবস্থাতেই ছিলাম। তো একটু অসুবিধা ছিল আমাদের এই লোকালদের সাথে, যে আমাদের যেহেতু আমরা তো কোম্পানি নিয়ে গেছি, কোম্পানির বেলায় অনেক জিনিস ফেসিলিটিস আছে। আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে দিতে পারি, জমা দিতে পারি। তারা কিন্তু $250 বেশি দিনে উঠাইতে পারে না, লোকালরা। যতই টাকা থাক, $250 বেশি দেবে না। আর আমরা কথায় কথায় 10-20 হাজার টাকা উঠে পাল্টের দিকে তারা পছন্দ করতো না আর কি। যাই হোক, আমার চলছে, অসুবিধা হয় নাই, ভালো অবস্থাতে ছিলাম। ওখানে কি কি বিজনেস করেছেন? ওই ইলেকট্রিক্যাল সাবস্টেশন, 60 কেবি সাবস্টেশন এগুলো করছি। ওই ট্রান্সমিশন লাইনেরও কিছু কাজ করছি। এইসবই আর কি। ইলেকট্রিক্যাল কাজের সাথে জড়িত কিছু কিছু সিভিল কাজ থাকে, এটা করতে হয়, ওইগুলো সহ করছি আর কি। একটা সাবস্টেশন করছি, এর মধ্যে সিভিল কনস্ট্রাকশন আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, সবই আছে, সব করছি, ফুল কাজগুলো করছি, এবং খুব ভালো মতো করছি। তারা স্যাটিসফাইড আমাদের কাজে। পরবর্তীতে কখন মনে হলো যে বাংলাদেশে ফিরে এসে বিজনেস বাংলাদেশে শুরু তো করা ফিরে দরকার? আসবো, এটা তো আমি গেছি। উদ্দেশ্য ছিল গ্রামে আমাদের দেশে কিছু করব, এবং গ্রাসরুট লেভেলের লোকেরা যাতে উপকৃত হয় এরকম কিছু করব। এই করতে গিয়ে এটা দেখছি, ওখানেও পোলট্রি আছে অনেক, দেখছি। দেখতে গিয়ে দেখলাম যে এই একটা ভালো জায়গা, পোলট্রি যদি করি তা খুব গরিব মানুষ সেটা কাজ করতে পারে। শিপিং লাইন্স নিয়ে কাজ করেছেন, গার্মেন্ট ইন্ডাস্ট্রি আপনি করেছেন, এগুলো তো আপনার যথেষ্ট ইনকামের জায়গা ছিল। না, ওই আমি সব ধরনের ইনকাম করি না। আপনি লাভ দেখায় আমরা কাজে দিতে পারবেন না। এই কোম্পানি এত লাভ হয় করেন, আমি নিজে আগে বুঝবো লাভটা কী, কোত্থেকে কীভাবে আসে। যদি খারাপ লাভ আসে, আমার দরকার নেই। আমার তো এত টাকার দরকার নাই। কত টাকা লাগে মানুষের চলতে, একটা ফ্যামিলি চলতে কত টাকা লাগে? বিরাট কিছু না তো। চলতে টাকা লাগে, এটা হয়। এটার জন্য রোজগার আমরা করি না, আমরা করি এরপরে সাপোর্টিং কী হবে, ভবিষ্যতে কী হবে, এগুলো চিন্তা করি আমরা। আমি যদি ভুল না করি 91-এর দিকে আপনাদের যাত্রা শুরু। আপনার এই পোলট্রি সেক্টর শুরুটা কিভাবে করলেন? মানে কতগুলো মুরগি ছিল বা প্রেক্ষাপটটা কি ছিল? আমি প্রথমে একটা করছি, ছোট 50টা এরকম করছি। তো বুঝি দিয়ে সুন্দর ডিম হয়, এত বড় ডিম দেখে আমার তো লোভ লাগে, বাজারে পাঠাইছি। এটা কিরকম মার্কেট, বা এত সুন্দর ডিম, ভালো ডিম, এটা তো ফার্মের ডিম, নাক ছিটকায়। এর কী বিষয়, এত সুন্দর একটা ভালো একটা জিনিস পছন্দ হলো না। এটা নাকি ফার্মের ডিম, এটা মানুষ খায় না। আর মানুষ খায় না। এরপরে কী করবো, মনটা খারাপ হয়ে গেছে। ব্রয়লার মুরগি বাচ্চা পাওয়া যায় না। তো কোনখানে সাভারের দিকে এক রাস্তার পারে একটা কি বেলি কি জানি ছিল হ্যাচারি, ওখান থেকে কোনো রকম বাচ্চা ম্যানেজ করছি, এই 50টা 100টা দিয়ে করছি। এটা দেখি আরে ব্যাপারে 1 মাসে তো 1.5 কেজি হয়ে গেছে। এমন গত, এটা সুন্দর জিনিস। তো
পাঠাচ্ছি বাজারে, এই একই জিনিস। এটা ব্রয়লার মুরগি, এটা ফার্মের মুরগি, এগুলো তো মানুষ খায় না, এগুলো এই সেই এগুলো করতেছে। আমি যে এক্সপার্ট আছে আর বাইরের কানাডিয়ান আছে এরকম তো চলে না, করলে হ্যাঁ ওয়েট ওয়েট, সব দেশে এরকম হয়েছে। 2 দিন পরে এইটা দেখবো যে দিয়ে গুলো দিতে পারবেন না। এখন আপনার বিজনেসের কি অবস্থা? এখন তো এখন আল্লাহর মতে যেভাবে গ্রোথ দিচ্ছে, যা দিচ্ছে, এটা তো মানে ঠিক এক্সপ্লেন করতে পারবো না আমি। এখন তো এত বড় হয়েছে যে এখন আমি ঠিক চালাই না, আমার অর্জনটা দিচ্ছি, অর্জন চালায়, অপারেশনাল দিকটাও দেখে। এখন কিছু করতে হলে ফার্দার কিছু করাটোর এগুলো ইন্ডাস্ট্রি বা কোনো প্রজেক্ট, তখন আমি ওইটা হাত দিই। আমি যেগুলো করছি সব এত কম দামে করছি, কেউ বিশ্বাস করে না। একটা ফিড মিলিং করছি অর্ধেক জোড়াতালি দিয়া, কিছু আনছি, কিছু চোরাতালি এভাবে করছি করে। যখন প্রোডাকশন করছি, ফিড বাড়িয়েছে, তখন তো বিক্রি করে আমার কাজ দাও, যেন চিন্তা করে যে প্রোডাকশন এরকম হইতেছে, তুমি এর বেচার বন্দোবস্ত করো। তো কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, কোয়ালিটি যদি ঠিক না থাকে, আর যে কোনো কমিটমেন্ট যদি আমি ঠিক না রাখি, আমরা ব্যবসা ভালো করতে পারবো না। কমিটমেন্ট এবং কোয়ালিটি এগুলো দিয়ে ব্যবসা হয়। এই ফিড মার্কেটের একটা উল্লেখযোগ্য অংশ আপনাদের শেয়ার মানে দখল করে আছেন। এটার কি শুধুই কি কোয়ালিটি নাকি আরও কিছু বিষয় আছে? কোয়ালিটি কমিটমেন্টও আছে। কীরকম? আমরা যদি যেটা কমিট করবো এটা রাখবো। আপনারা সব সময় একটা রেটে বাচ্চা বিক্রি করেন, দাম কম থাকুক আর বাজারে বেশি থাকুক। এই বেঞ্চমার্কটা আপনারা আসলে কেন করলেন? আমার বাচ্চা নিয়ে তো লাভ করবে ওরা, ফার্মাররা। আপনি যদি লাভ করতে না দেন তাহলে এই সেক্টর চলবে কি করে? আর ওই লোকটা ব্যবসা করে তো পেটের জন্য, আমি তো পেটের জন্য ব্যবসা করি না। তারা গ্রো করতে দেন, এত দামাদামি কি তার সাথে করা দরকার? সব লোকের সাথে দামাদামি করে, এদের সাথে এরা কয় বছর ইনকাম করে, এদের সাথে কি এত বাড়াবাড়ি করতেছেন কি জন্য? আমরা এত বলার করি না খুব একটা। প্রথম যখন শুরু করছি 26 টাকা বোধহয় বাচ্চা রাখছি, আমার কাছে টেলিফোন আসলো, বাচ্চাটা তো বেশি, কারণ কমে দিতেছেন কেন? তাহলে আমি হিসেব করে দেখলাম, এটা দিলেই তো আমার লাভ হয়, আর কত লাভ করবো? না না না, আপনার নষ্ট করে যাবেন, মানে কী বলবো, এই সেক্টরের যে যারা পড়াশোনা, এদের ইউনিটটা আমার দিয়ে থাকবে না, একজন একরকম করবে, এটা ঠিক না। আমরা ইউনিফাইড একটা রেটেই করি, এগুলো করলে একটু কমায় দেয় না তো, বেশি রাখবো কেন? এখন তো দাম কম, এত লাগে না তো। এখন মুরগির বাচ্চার দাম হচ্ছে 5 থেকে 6 টাকা, কিন্তু কখনো কখনো এটা অনেকে 100 টাকার উপরে বিক্রি করে, কিন্তু গভর্নমেন্টের একটা ফিক্সড প্রাইস থাকে। এই যে এই মুহূর্তে লস, আপনারা কীভাবে আসলে এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করেন? যেটা মার্কেট প্রাইস, এটা সেকেন্ড ম্যাচ করার কিছু নাই তো, এটা লস, এটা হবে যেটুক হয়, কত কি হয়েছে, কত কি হয় হিসাব রাখি, আর একবার চেষ্টা করি মেকআপ করতে, প্রাইস বাড়ায় না। প্রাইস যেটা থাকবে, যখন সময়টা আসবে আমি তখন বেশি প্রোডাকশন করবো, ওই দিক দিয়ে অন্য দিক দিয়ে বেড়াই নেব, আমার ইনকাম বাড়াই ফেলবো। আর যখন এরকম বেশি কম প্রাইস থাকে, তখন আমার হাতে টুলস থাকে, তাই আমি প্রোডাকশন কমাই দিব একটু। কিন্তু লস হইলে লস হবে, লাভ হইলে লাভ হবে। যখন লাভ হয়, এই লসটারে ওভারটেক করে লাভ হয়ে যায়। এটা কি কারণে লাভ হয়? মানে আপনার কি মনে হয় যে আপনি কি মানে আপনার কোনো স্পেসিফিক কোনো বিলিভের জায়গা আছে যে এই কারণে আসলে? যারা এমনি ভালো ফার্মার, কোনো খারাপ কিছু করে না, মানুষের ঠকায় না, আল্লাহ তাদেরকে ডিস্টার্ব করে না। বিশ্বাস নিয়ে বসে থাকতে হয়, আমরা বিশ্বাস নিয়ে বসে থাকি। যখন খারাপ খুব দিন যায়, আমরা দেখলে ভালো দিন আসতেছে, এবং ঠিকই তো ভালো দিন আসে, তখন ছেড়ে দিলে হবে না। ব্যবসা আপনি নিজের পেটের জন্য করছেন না, কিন্তু যারা গরিব মানুষ তারা হচ্ছে অবশ্যই তারা পেটের জন্য করছেন। তাহলে আপনার ব্যবসার যে উদ্দেশ্য, ডেফিনেটলি একটা কোন উদ্দেশ্য আছে, এটি কোনটা? উদ্দেশ্য যে গরিব মানুষকে, মানে গ্রাসরুট লেভেলের লোকদের উঠাইতে হবে। আমি দেখছি ছোটো সময় তারা কী করে, তারা কী কষ্ট করে, আমি দেখছি তো নিজের চোখে। এত খারাপ লাগছে, আমি কিছু করতে পারি না। ছোট্ট তো আমার কাছে খারাপ লাগে, কিন্তু কারণ অন্য মানুষের কাছে খারাপ লাগে মনে হয় না আমার। ওদের কিছু লাভ থাকতে হবে, ওদের ইনকাম থাকতে হবে, ওরা এটা দিয়ে চলতে পারে এরকম সুযোগ করে দিতে হবে। এই বিজনেসে উঠে আসার ক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলো খুব বারবার ফেস করছেন, যদি দুই একটা গল্প আপনি বলেন। ডিজিজের ব্যাপারে অনেক ঝামেলা হয় অনেক সময়,
সে কিন্তু না এটা হয় এই জিনিসটা ওইটা এই অনেক জায়গায় অনেক সময় আসে যায় থাকে এরকম করে, তখন আপনি কীভাবে চলবেন? এবং আমার এরকম হয় যে আমার কোনো ফার্মার বা বিডার কোনো এজেন্ট আমাদের মোটামুটি হিসেবে দেখা যায় এরকম 50 লাখ 1 কোটি টাকা লস হয়ে গেছে, কী করবেন? একে মূল্য কেটে চাবেন, তার উঠাইতে হবে। আমরা এরকম অনেক বিয়ার করছি, আমরা একবার তার লস হয়েছে বলে 1 কোটি টাকা তার দিয়ে দিব না, 50 লাখ টাকা দিয়ে দিব না, গ্র্যাচুয়ালি এরকমভাবে করবো যে এইটা তার উপকৃত হয়, সে পাওয়া যায় কিছু। আমরা আবারও কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, ন্যাশনাল এগ্রিকার কৃষি 24-এর আজকের আয়োজনে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো শিগগির, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ন্যাশনাল এগ্রিকার কৃষি 24-এর ঈদ বিশেষ আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম খালিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান খালিদের সাথে। আজকে যে নারী সেই অবস্থানে আসলো, এখানে আপনাদের আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল? পোলট্রি সেক্টরের পিছনে কাজ করার উদ্দেশ্য ছিল গ্রামের ইনকাম গ্রুপ যারা আছে একটা বটম লেভেলে, ওদেরকে উঠাইতে হবে, ওদের হেল্প করতে হবে। আর বাংলাদেশের লোক ম্যাল নিউট্রিশনে ভুগে, আগে অনেক বেশি ছিল, ইদানিং কমছে। তো এই ম্যাল নিউট্রিশনের ভুগর থেকে যে রক্ষা করা যায়, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের, এদের যদি প্রপার নিউট্রিশন দেওয়া যায় তাহলে এদের হেলথের কারণে ভালো হবে এবং তাদের চিন্তাধারা অন্যরকম হয়ে যাবে, এই আগের মতো থাকবে না। তারাই, আমি কিছু না বললেও তারা ঠিকই দেশের কাজে উন্নতি করবে। সব সন্তানই তো আপনার এই বিজনেসের সাথে সম্পৃক্ত, এবং তারা তো বিদেশে যেতে পারতো, বিদেশে গিয়ে বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ থাকতো, সেই অপরচুনিটি তারা ছেড়ে দিয়ে দেশে আসলো, মূল কারণটা কি? আমি প্রথমে একটা জিনিস বলছিলাম, তোমরা যদি হায়ার এডুকেশনে বাইরে যাইতে চাও যাইতে পারো ফর সার্টেন টাইম, কিন্তু অবশ্যই পরে দেশে এসে পড়তে হবে। প্রত্যেকে কিন্তু বাইরে গেছে, একজন তো বাইরে নাই, গেছে ফেরত আসছে। এই বিজনেসে আসলে আপনি কি আনন্দটা আপনি পান? এই ফুড সিকিউরিটি এগুলো সম্বন্ধে, খাবারের সম্বন্ধে, যে আমরা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হবো, নিজেরা সব নিজেদের খাবার প্রডিউস করবো এবং করতে পারবো। এরপরে এই এমপ্লয়মেন্টের মধ্যে কী করে ঢুকানো যায়, আমাদের এই প্রোডাকশান যে যেখানে যাই কিছু করি, এর মধ্যে এদেরকে এমপ্লয়েড করতে হবে। এটা দিয়ে আনএমপ্লয়েড অর্ধেকের বেশি সলভ করে ফেলা যাবে। তাদেরকে লাগাইতে হবে, আমাদের লোকজনকে লাগাইতে হবে। এরকম ঘটনা অনেকের থাকে যে এই ঘটনাটা আপনাকে খুব বেশি আঘাত দিয়েছে, আবার এই ঘটনা থেকেই আপনি নিজেকে নতুন রূপে ফিরে পেয়েছেন, এরকম একটা গল্প যদি আমার। যেদিন আমেরিকা লিবিয়া অ্যাটাক করে, ওই দিন আমি নিজের ত্রিপলিতে, শহরে বমি হইতেছে, আমি শহরেই, কী করবো আমি? আল্লাহ কাছে আমরা বেঁচে গেছি, আমাদের কিছু হয় নাই, কিন্তু আশেপাশে অনেক ক্ষতি হয়েছে, বমি করছে, এরকম ক্ষতি হয়েছে, কী করবো? তখন তো অনেক গুটে আইসে পড়া ছাড়া কোনো রাস্তা নাই। তো টাকা পয়সা তো আনা যায় নাই, যে কোনোভাবে লোকগুলা ফেরত আনছে, আমি টিকিট এখান থেকে দিয়ে ওখান থেকে দিয়ে ম্যানেজ করে ফেরত আনছি। আমি ওদের টাকা চাই, ওদের টাকা তখন দিতে হয়েছিল 1,60,00,000 টাকা। আমার বেলায় হয়েছে, সব আপনার বেলায় বা অন্যদের বেলায় কী হবে জানি না। আপনার এমনি অনেকগুলো আছে, আর একটা দুইটা তিনটা সেট বন্ধ হয়ে গেছে, কিছু নাই, কী করবো? আপনি ওয়েট করেন, একটা নতুন গেট সুন্দর খুলে দিছে, এটা আল্লাহ করে দিছে। এই দিয়ে বন্ধ হয়েছে, কিন্তু এদিক দিয়ে একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, যেটা অনেক সুবিধা, অনেক টাকা এইভাবে পাইছি। যারা তরুণ উদ্যোক্তা, তারা আসলে কি শিখবে? তাদের ব্যবসা করতে গেলে তাদের কি করা উচিত, আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন? এন্টারপ্রেনার করা খুব যা হয় অসম্ভব বা খুব কঠিন তা না, প্রচণ্ড ইচ্ছা থাকতে হবে যে আমি এটা করবো, এবং কন্টিনিউয়াস একটা চেষ্টা করতে হবে যে আমি এটা করতেছি, করবো। এবং এটা করতে গেলে একটা মোটিভ লাগে, তো যে কোনো কাজের জন্য একটা মোটিভ লাগে। কী জন্য এন্টারপ্রেনার হবে, আমি কী জন্য এন্টারপ্রেনার হবো? আমি এটা না হইলে তো চলে, এটা করার উদ্দেশ্য কী? এন্টারপ্রেনার হবো কী জন্য? এই যে একটা পারপাস, এইটা প্রথম পারপাস ডিপেন্ডেন্ট হইতে হবে আগে থেকেই, যে করলে মানে এই বেনিফিট, এই ফেসিলিটিগুলো আছে, এটা করলে সব দিক দিয়ে উপকার হবে, এই জিনিসগুলো সে জানবে। এবং এগুলো জানার
ফার্দার জানতে থাকবে এবং কাজ করতে থাকবে, তখন সে পারবে এটা করতে। এন্টারপ্রেনারশিপ সে আস্তে 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 একবার করতে হবে যে সে এন্টারপ্রেনার হয়ে যেতে পারবে ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেল 24কে সময় দেওয়ার জন্য। দর্শক, ন্যাশনাল এগ্রিকার কৃষি 24 ঈদ আয়োজনে আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।